ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শোভন আরেফ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে অনলাইনের মাধ্যমে যুক্ত আছেন আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস খান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আলোচনা হবে দিনের খবরগুলো নিয়ে। আমরা বন্যার খবর দিয়ে শুরু করেছি এবং খুব স্বাভাবিকভাবেই গণমাধ্যমগুলোতে ডিবিসি নিউজেও বন্যাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে। আমরা শিরোনাম করেছিলাম যে ভয়াবহ মানবিক বিপর্যয়ে রয়েছে আসলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ 10টি জেলায় পানিবন্দী প্রায় অর্ধ কোটি মানুষ। তবে 2-3 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার একটা আশা জানা গেছে কন্ট্রোল রুম থেকে। আরেকটি খবর, একই সাথে দুটি খবর নিয়ে আপনাদের সাথে মতামত জানবো। এটি হলো এরকম যে আগাম সতর্কবার্তা না দিয়ে কেন পানি ছেড়ে দেওয়া হলো, দিল্লির কাছে জবাব চাওয়া হয়েছিল এবং যিনি হাই কমিশনার প্রণয় বর্মা তাকে তলবের পর তিনি জানিয়েছেন যে বাঁধ উপচে পানি ঢুকে গেছে। এইটি তার ভারতের পক্ষ থেকে দাবি। ইলিয়াস খান, শুরুতে যদি আপনার কাছে আসি, প্রশ্নটি হচ্ছে যে এইরকম একটি সময় মানে আমাদের বাংলাদেশে এখন যে প্রেক্ষাপট চলছে সেখানে বন্যার মতো একটি প্রাকৃতিক বিপর্যয় আসলে নতুন করে কতটা চ্যালেঞ্জের মধ্যে ফেলবে আমাদের, সেটির সাথে সাথে দিল্লির সাথে ঢাকার সম্পর্কে আরও কোনো প্রভাব ফেলবে কিনা, সব মিলিয়ে জানবো আপনার কাছে। আপনাকে ধন্যবাদ এবং আমার সহ আলোচক অধ্যাপক সিদ্দিকুর রহমান খান এবং অনুষ্ঠান যারা শুনছে। না, দেশে তো এক ধরনের একটা নতুন সময় শুরু হয়েছে। সেখানে নানান সীমাবদ্ধতা রয়েছে, সেখানে নানান সংকট রয়েছে। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। দীর্ঘদিন দুর্বিনীত শাসনের পরে দেশ, অনেকে বলছে যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বা দেশ মুক্ত হয়েছে, কারণ এরা তো জগদ্দল পাথরের মতো বাংলাদেশের মানুষের মাথার উপর চেপেছিল। সেই সময় বন্যাটা তো কিছুটা সংকটের সৃষ্টি করে এবং লক্ষ্য করবেন, আমরা সবসময় গণমাধ্যম কর্মী হিসেবে আমরা দেখেছি বন্যা আসার কিন্তু অনেকদিন আগে থেকে আমরা রিপোর্ট দিতে থেকে এই যে পানি বাড়ছে বা বন্যা হতে পারে, বাট এবার কিন্তু হুট করে এসছে। আর আমি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে অনেকদিন পরে বোধহয় কোন ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। এই দৃশ্য, এই নিউজ কিন্তু আমরা অনেক দিন দেখিনি। ধরুন, আমাদের বর্ডারে প্রতিদিন মানুষ হত্যা হচ্ছে, নানা ধরনের কাহিনী ঘটছে, কিন্তু কোন ভারতীয় রাষ্ট্র হাই কমিশনার তলব পেয়েছেন বোধহয় দীর্ঘদিন পরে। এটি একটি সরকারের ভালো দিক এবং স্বাধীন চেতা নীতি বলে আমি মনে করি। বাট ভারত বলেছে যে এটি পানি উপচে পড়েছে, বাঁধ উপচে পড়েছে এবং 29 বছর পরে। এখন কোনটি আসলে ঘটনা, এটি জানতে আর একটু সময় লাগবে। তবে আপনার খবরে একটি ভালো জিনিস শুনলাম, আমি আগে ফলো করিনি, যে 3-4 দিনের মধ্যে পানি কমতে শুরু করবে। এবং এখন আমাদের জীবনযাপনটা এমন হয়ে গেছে, যেমন আমি একটু আগে স্ট্যাটাস পড়ে আসলাম এবং আমরা খবরের কল্যাণেও জানলাম যে মানুষের কিন্তু সব যোগাযোগ বন্ধ হয়ে গেছে। যারা মোবাইল ব্যবহার করতো সেখানে কারেন্ট নাই, তো বিদ্যুৎ না থাকলে তো মোবাইল চার্জ দিতে পারবে না। এ ধরনের নানা সংকটের ইন্টারনেটেরও সেখানে মানে বন্যা কবলিত নানা ধরনের সংকটের সৃষ্টি হচ্ছে যোগাযোগ ব্যবস্থা এবং এই আত্মীয় স্বজন যারা দেশের বাইরে আছেন তারাও অনেকটা উদ্বিগ্ন আসলে কি হচ্ছে। তবে আমি এবার মানুষের মধ্যে অভূতপূর্ব সাড়া দেখলাম যে ডিজিটাল মিডিয়ায় ব্যাপক প্রচার হচ্ছে যে কিভাবে এই বন্যা দুর্গত মানুষকে সাহায্য করা যায়। আসলে এবারে যে ছাত্র জনতা আন্দোলন, এটির নতুন দিক হচ্ছে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছে। সবাই মত পথ ভুলে স্বৈরাচারকে বিদায় দিয়ে এখন বাংলাদেশ গঠনের দিকে সবাই মত দিচ্ছে। এটি অত্যন্ত ভালো দিক। মানে আমার প্রশ্নটি সেখানে যে মানে এখানে কোনো প্রশ্ন নেই যে সকলের একটি সাম্যের জায়গা তৈরি হয়েছে, কিন্তু মানে প্রশাসনিক কাঠামোর জায়গাতে এক ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে কিছুদিন আগেও সেই সমস্যাটি ছিল, কিন্তু এরকম একটি প্রাকৃতিক দুর্যোগে এই নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের জন্য মোকাবিলা করার ক্ষেত্রে সেটি বড় চ্যালেঞ্জ হবে কিনা, কিংবা সেখানে আসলে বড় চ্যালেঞ্জ হবে না বলে আমি মনে করি। যে এই যে বিনা ভোটের তথাকথিত জনপ্রতিনিধি ছিল, আমরা কিন্তু বন্যার সময় সবসময় দেখতাম যে চারা চুরি করছে, টাকা মেরে দিচ্ছে, নানা কিছু করছে। এবার কিন্তু সেই সুযোগটি কম এবং মনের মধ্যে এক ধরনের ভয়ও আছে। কিন্তু এখন যারা এই দায়িত্ব পালন করবেন তারা কিন্তু চিন্তা করবে যে আমি একটি টাকা বা পণ্য আমি নিয়ে নেই কিনা, বা শুধু আমার দলের লোককে দিলাম, অন্য কোনো দলের সমর্থক পেল না, এরকম দৃশ্য আমরা এবার দেখবো না। সুতরাং সেক্ষেত্রে আরো ভালো ম্যানেজমেন্ট হবে বলে মনে করি। এবং আপনি ইতিমধ্যে দেখেছেন যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তারা কিন্তু অলরেডি মাঠে নেমেছে। গত আন্দোলনের সময় তাদের আমরা বুঝিয়েছিলাম যে সেনাবাহিনীর প্রতি আমাদের এক ধরনের ক্ষোভ ছিল দীর্ঘদিন,
বাট গত ছাত্র জনতার আন্দোলনে কিন্তু আমরা দেখছি যে সেনাবাহিনীকে মানে খুব অ্যাপ্রিসিয়েট করেছে তাদের ভূমিকার জন্য। তারা কিন্তু আজকে আমি দেখলাম যে হাঁটু পানিতে কোমর পানিতে নেমে নানা ধরনের উদ্ধার কাজ চালাচ্ছে। প্রয়োজনে আরো বেশি সেনাবাহিনী ডিপ্লয় করা হোক। জি। এদের সঙ্গে যারা ছাত্র জনতা যারা আন্দোলনে ছিল, জীবন বাজি রেখে আন্দোলন করছে, স্বেচ্ছাসেবী যারা তাদেরকেও রাখা যেতে পারে। এবং আমি যে কথাটা আগেও বলেছি, বিভিন্ন সংগঠন দেখছি যে তারা সাহায্য সহযোগিতা করতে চায়, এটি খুব ভালো দিক। এবং আপনার প্রশ্নের জবাব শুধু এটাই বলতে বলতে চাই যে এবার ভালো ম্যানেজমেন্ট হবে বলে আমি মানে মনে মানে করি। দুর্যোগে অন্যায় অনিয়মের জি আশঙ্কা জি কম থাকবে বলে আপনি মনে করছেন। জি অনেক ধন্যবাদ জনাব ইলিয়াস খান। ডক্টর সিদ্দিকুর রহমান খানের কাছে যাই। আপনার কাছেও একই প্রশ্ন যে এই চ্যালেঞ্জটি কিভাবে মোকাবেলা করা যেতে পারে, অগ্রাধিকার পাবে কোন বিষয়গুলো, এবং ভারত বাংলাদেশ এই ইস্যু নিয়েও ভারত বাংলাদেশ সম্পর্কের এক ধরনের আমরা টানাপোড়েন কিংবা যেভাবেই আপনি ব্যাখ্যা করেন সেটি আসলে কতখানি প্রভাব ফেলবে। ধন্যবাদ সুমন আপনাকে, এবং আমার সাথে ইলিয়াস ভাই আছেন, দর্শক যারা আছেন তাদেরকে শুভেচ্ছা। আপনি আসলেও বাংলাদেশ একটা প্রবল ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা স্বৈর শাসনের কবল থেকে মুক্ত হয়েছে, এবং বাংলাদেশ গণতন্ত্রের পথে একটা নতুন অভিযাত্রা বাংলাদেশে শুরু হয়েছে। এবং এই অভিযাত্রায় যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার দায়িত্বভার গ্রহণ করার পরপরই আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানা ধরনের যখন সংকট, সেই সংকটের মধ্যে এই যে ভয়াবহ বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে 10টি জেলায় যে ভয়াবহ বন্যা হয়েছে, সেটি এই সরকারের জন্য নিঃসন্দেহে একটা চ্যালেঞ্জ। একটা নতুন করে এই চ্যালেঞ্জের মুখোমুখি তারা হলেন, যেটার জন্য মোটেই তাদের প্রস্তুতি ছিল না, এটা বলতে হবে। কেননা এই বন্যাটা হয়েছে একেবারেই আকস্মিক। একদিকে অতিবৃষ্টি এবং অন্যদিকে ভারত থেকে যে মানে ত্রিপুরা ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার ফলে যে পানি এসেছে, এর ফলে মানুষেরও কোনো পূর্ব প্রস্তুতি ছিল না। ফলে তাদের জন্য এই পরিস্থিতিটা একেবারে একটা ভয়াবহ মানবিক বিপর্যয়ের অবস্থা তৈরি করেছে। আজকে যেটি আমরা দেখলাম, আমাদের যে ভারতের বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার তিনি বলেছেন উপচে আসছেন, কিন্তু আমরা কিন্তু গণমাধ্যমের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি যে এই এক ধরনের খুলে দেয়া হয়েছে বাঁধটি, বা অটোমেটিক অতি পানির চাপে হয়তো খুলে গেছে, যেটাই হোক না আমরা কেন। আমরা দেখেছি ত্রিপুরাতেও মানে শরণার্থীকালের সবচেয়ে জি বেশি জি জি সংকটের মধ্যে তারা পড়েছে। একটা সংকটের মধ্যে পড়েছে। তো যেভাবেই হোক, এই বন্যাটা এখন আমাদের একটা মানবিক বিপর্যয়ের মধ্যে দিয়ে আমাদের ফেলে দিয়েছে, এবং সদ্য দায়িত্বপ্রাপ্ত সরকারের জন্য, অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটা বাড়তি চাপ তৈরি করেছে। তবে ইলিয়াস ভাইয়ের মতো আমিও খুব আশাবাদী যে এই দীর্ঘ 2002 সালের পর এই আমরা দেখলাম যে একটা প্রাকৃতিক দুর্যোগ, একটা বড় বন্যা মহামারী যখন হয়েছে, তখন সরকারি উদ্যোগের পাশাপাশি স্বপ্রণোদিত হয়ে বাংলাদেশের সর্বস্তরের মানুষের মধ্যে এই বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর একটা প্রবণতা তৈরি হয়েছে। এবং ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন যে ব্যক্তি উদ্যোগে বা সাংগঠনিক পর্যায়ে, এমনকি বৈষম্য বিরোধী ছাত্র যে সংগঠন আছে, তারাও কিন্তু বিভিন্ন টিম তৈরি করে তারা ইতিমধ্যেই উপদ্রুত এলাকায় পাঠিয়েছেন। সেনাবাহিনী উদ্ধার তৎপরতা, সেখানে ত্রাণ তৎপরতা তারা শুরু করেছেন, এবং অন্যান্য প্রতিষ্ঠান। এইটি আমাদের কাছে একটা খুবই ইতিবাচক। এবং ইলিয়াস ভাই যেটি বলেছেন, আমি তার সাথে সম্পূর্ণ একমত যে প্রবল গণ অভ্যুত্থানের মধ্যে একটা স্বৈর শাসন, একটা কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট সরকারের পতনের পর মানুষের মনের মধ্যে যে নতুন উৎসাহ এবং জাতীয় ঐক্য যেটি প্রতিষ্ঠিত হয়েছে, এইবারের এই ত্রাণ তৎপরতার মধ্য দিয়ে এটার একটা ইতিবাচক প্রভাব আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি, এবং এটি আরো শক্তিশালী হবে, জোরদার হবে, সেটি আমরা প্রত্যাশা করছি। আর যেটি হচ্ছে, ইতিমধ্যে একটু আগে আপনাদের ইয়াতেই দেখলাম যে আমাদের 3জন উপদেষ্টা আজকে এই বৈঠকের পর তারা তাদের কর্ম পরিকল্পনার কথা বলেছেন, এবং জি। তারা সশরীরে উপদ্রুত এলাকা সফর করে সেখানে ত্রাণ তৎপরতা মনিটর করবেন, সেখানে সমন্বয় করবেন, সেটা তারা ঘোষণা করেছেন। আর আমরা যেটা মনে করি আর কি, যে মানুষের মধ্যে যে উৎসাহ এবং সরকারের যে সদিচ্ছা, এই দুটোর যদি সম্মিলন হয়, তাহলে বাংলাদেশের মানুষ এই যে বন্যাটি হলো, সেই বন্যা থেকে উপদ্রুত এলাকার মানুষকে মানে উদ্ধার করার এবং তাদের পাশে দাঁড়িয়ে তাদের জীবনমানকে মানে সহজ করার ক্ষেত্রে একটা ইতিবাচক ভূমিকা রাখবে। আপনি যেটা বলছিলেন যে ভারতের সাথে বিশেষ করে আমাদের এই স্বৈর শাসকের পতনের পর সেই স্বৈর শাসকের যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে আশ্রয় নেওয়ার পর এমনিতেই কিন্তু ভারতের প্রতি মানুষের এক ধরনের একটা বিতৃষ্ণা বা বিদ্বেষ তৈরি হয়েছে। তো এই অবস্থায় এই ত্রিপুরা থেকে পানি নিষ্কাশনের জন্য বাঁধ ছেড়ে দেয়া বা উপচে আসার ফলে মানুষের মধ্যে কিন্তু ভারত সম্পর্কে যে ক্ষোভটা, এটা আরো বৃদ্ধি পেয়েছে, এতে কোনো সন্দেহ নেই।
এবং আমরা সোশ্যাল মিডিয়াতে সেটা আমরা লক্ষ্য করছি। আরেকটা বিষয় আমি এখানে আপনাকে বলতে চাই যে কিছু কিছু ভারতীয় মানে সোশ্যাল মিডিয়াতে ভারতের এই বাংলাদেশের এই বন্যা এবং মানুষের যে বিপর্যয় সেটা জি। নিয়েও এক ধরনের উপহাস করা হচ্ছে, এবং সেটিও বাংলাদেশের মানুষের মনের মধ্যে যে ক্ষোভ, ভারতের প্রতি যে মানুষের একটা ভারত বিদ্বেষী মনোভাব, সেটাতেও কিন্তু ভূমিকা রাখবে। তবে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারকে আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাদের কনসার্নটা অন্তত পক্ষে ভারত সরকারের কাছে তারা আনুষ্ঠানিকভাবে ব্যক্ত করেছেন, এবং ভারত মানে সরকার সেটিকে আপনি স্বাগত জানান। জি। ভারতের হাই কমিশনারকে তাদের অবস্থান ব্যাখ্যা করতে হয়েছে। এইটা কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে একটা নতুন সংযোজন হয়েছে, যেটা আমরা দীর্ঘ বেশ কিছুদিন অনুপস্থিত দেখেছি। একদম স্পষ্ট আপনার বক্তব্য। অনেক ধন্যবাদ ডক্টর সিদ্দিকুর রহমান খান, ধন্যবাদ ইলিয়াস খান। আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পরে ফিরে এসে আমরা এই বাকি বিষয়গুলো নিয়ে কথা বলবো। থাকুন টিভিসি নিউজের সাথেই। আমরা বিরতির পরে সংবাদ সম্প্রসারণে আবারও ফিরে এলাম। আগে জানিয়েছি আমাদের সাথে আছেন দুজন অতিথি, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস খান। আবারও ফিরতে চাই আলোচনায়। আমরা বন্যা নিয়ে কথা বলছিলাম, ভারত বাংলাদেশ বন্যাকে ঘিরে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে আলোচনা করছিলাম। আরেকটি যে খবর আমরা জানিয়েছি যে সালমান এফ রহমানের দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক, আর বেক্সিমকো, সামিট, বসুন্ধরা ওরিয়ন এবং নাসা গ্রুপের কর ফাঁকির তথ্য চেয়ে এনবিআরকে চিঠি দেওয়া হয়েছে। এনবিআর আরও বিভিন্ন সংস্থাকেও চিঠি দিয়েছে এনবিআরের পক্ষ থেকে। দুজনের কাছে আমার প্রশ্ন আসলে অভিন্ন। জনাব সিদ্দিকুর রহমান খান, যদি মানে এইভাবে বলি যে দুর্নীতির অনুসন্ধান এবার কতটা ফলপ্রসূ হবে? আমরা বিভিন্ন সময়ে প্রত্যেক 5 বছর পর পর নতুন করে দুর্নীতির অভিযান দেখেছি বিভিন্ন নামে। এবার আপনি কতখানি আশাবাদী? আর এনবিআর বা দুদকের মতো সংস্থাকে শক্তিশালী করার যদি সুযোগ, অন্য যে সব জায়গায় যেহেতু সংস্কার হচ্ছে, এই সুযোগ কতখানি কাজে লাগানো যাবে? দেখুন, আমি ব্যক্তিগতভাবে আমি আশাবাদী হতে চাই, কেননা যে সরকার এখন ক্ষমতায় এসেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, তিনিও কিন্তু এই দুদকের হয়রানির শিকার তিনি হয়েছেন, এবং তার একটা অভিজ্ঞতা হয়েছে, এবং এই অভিজ্ঞতাটা তিনি নিশ্চয়ই মনে রাখবেন, এবং তার সরকারের সাথে যারা যুক্ত আছেন তারাও এটি দেখবেন। যেহেতু এর আগে রাজনৈতিক সরকারের সময়ে এই ব্যক্তিবর্গ তারা খুব প্রভাবশালী হন, বিশেষ করে আপনি সাবেক প্রধানমন্ত্রীর যিনি কি বলে বিনিয়োগ, বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন, আজকে আপনারা দেখেছেন যে ইন্ডিয়ার একটা সংবাদ মাধ্যমে আওয়ামী লীগের নেতারা বলেছেন যে গ্যাং অফ 4, যে শেখ হাসিনার সর্বনাশ ঘটিয়েছেন 4 জনকে বলা হয়েছে, এবং এর মধ্যে সালমান এফ রহমান একজন ছিলেন, এবং অন্য যে দুটো মানে আর্থিক প্রতিষ্ঠানের কথা আপনারা বলেছেন, আমরা দেখেছি বিগত সরকারের সময় তারা নানাভাবে অন্যায় সুযোগ সুবিধা নিয়েছে, এবং সরকারের লোকজনকেও তারা নানা আর্থিক সুযোগ সুবিধা দিয়ে নিজেদের মানে মানে লুটপাটের কাজটি তারা করেছে। তো এখন তাদের বিরুদ্ধে দুদকের যে মানে অনুসন্ধান শুরু হয়েছে, এটাকে আমি আশাবাদী হতে চাই, কেননা এই সরকারের রাজনৈতিক কোনো বিশেষ দলের প্রতি রাজনৈতিক কোনো কমিটমেন্ট নেই। এদের কমিটমেন্ট হচ্ছে গোটা জাতির প্রতি। এদের কমিটমেন্ট হচ্ছে এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে কয়েকশো মানুষ আত্মাহুতি দিয়েছে সেই শহীদদের প্রতি তাদের কমিটমেন্ট। তাদেরকে মনে রাখতে হবে এই এত রক্তে রঞ্জিত রাজপথ অতিক্রম করে তারা ক্ষমতার মানে বলয়ের মধ্যে তারা অধিষ্ঠিত হয়েছেন। অতএব তাদেরকে সেটা মনে রাখতে হবে, এবং তাদের কমিটমেন্ট শুধু দেশ এবং দেশের জনগণের প্রতি। ফলে তাদের কিন্তু অনেক সুযোগ আছে মানে এই কাজগুলো করার। তো আমি ব্যক্তিগতভাবে আশাবাদী হতে চাই, এবং এই আশাটা রাখতে চাই যে তারা এই দেশের মানুষকে হতাশ করবেন না, এবং তারা যে কাজটি শুরু করেছেন সেই কাজগুলো তারা যথাযথভাবে শেষ করবেন, এবং অন্ততপক্ষে এই ধরনের একটা স্থায়ী ব্যবস্থা তারা করে যাবেন, বা স্থায়ী ব্যবস্থার জন্য একটা ভিত্তি রচনা করে যাবেন, যে রাজনৈতিক সরকার আসলেই ইচ্ছে করে দুদকের মতো বা এনবিআর এর মতো প্রতিষ্ঠানগুলোকে নিজেদের স্বার্থ হাসিলের মাধ্যম হিসাবে তারা ব্যবহার করতে পারবে। অনেক ধন্যবাদ। আমি ঠিক এই প্রসঙ্গটি আসলে জনাব ইলিয়াস খানের কাছে জানতে চাই যে মানে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু দুদক বা এনবিআর কিংবা আরও যে সরকারের খুব শক্তিশালী সংস্থাগুলো রয়েছে সেগুলোকে শক্তিশালী করার কিংবা টেকসই করার জন্য আসলে কি কি ব্যবস্থা এখনই নেওয়া দরকার, অগ্রাধিকার ভিত্তিতে কি কি নেওয়া দরকার, যেটি আসলে পরবর্তীতে যে প্রতিষ্ঠানগুলোর কথা আপনি বলেছেন এনবিআর, দুদক, এগুলোকে আগে দুর্নীতি মুক্ত করতে হবে। আমি গণমাধ্যমে আসলে বললাম যে অমুক দুর্নীতিবাজ, এর আগে আমি কোনো খোঁজ পাইলাম না, এটা হওয়া উচিত না। যেমন পুলিশের আইজিপি, সাবেক আইজিপি, যিনি এই দুর্বিনীত শাসনকে দীর্ঘদিন টিকিয়ে রাখার সহায়ক ভূমিকা পালন করেছেন, মিস্টার বেনজির আহমেদ, তিনি যে দুর্নীতি করেছেন এটা তো একদিনই করেননি,
তিনি যে টাকা কামিয়েছেন এটি তো একদিনে করেন, তিনি স্থাপনা করেছেন। এটি ধরুন 1 যুগ 1.5 যুগ সময় নিয়ে করেছেন। একটু আগে একটা ইংরেজি পত্রিকা আমি রিপোর্ট দেখলাম, কি সমবায় অধিদপ্তরে কি এক গালিব খান, তিনি নাকি চাকরি দিয়ে অনেক কোটি কোটি টাকা কামিয়েছেন। এগুলো গণমাধ্যমে আসলেই যেন আমরা দুর্নীতিবাজদের না ধরি। এর আগে তো প্রত্যেকটা ডিপার্টমেন্টে তো এদের পিছনে এসব তদারকির জন্য প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো যেন দুর্নীতিবাজদের চিহ্নিত করে। এই যে এনবিআর এর কথা আপনি বললেন, এনবিআর কয়েকজনের নাম বলেছেন, নাসা গ্রুপ আর অন্যান্যদের নাম বলেছেন। এরা যদি কর ফাঁকি দেয় বা অন্যান্য অন্যায় যদি করে থাকে, সেটা কিন্তু তারা এখন করছে, কিন্তু তারা ব্যবসা প্রতিষ্ঠান খোলার পর থেকে বা কিছুদিন পর থেকে শুরু করেছে। এনবিআর আগে কেন ধরতে পারলো না? এটা দুর্ভাগ্যজনক। তা আমার মূল বক্তব্য হচ্ছে এগুলোকে আগে দুর্নীতি মুক্ত করতে হবে। যেমন এনবিআর কর্মকর্তার নাম শুনলেই আমাদের কিন্তু মনে হয় যে হাজার হাজার কোটি টাকা মালিক, এরকম একটা দৃশ্য কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের সামনে না, ভেসে কিন্তু ওঠে। মানে এই জনাব ইলিয়াস খান, ভাবমূর্তি মানে আমার প্রশ্নটি ছিল যে এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে, অরাজনৈতিক সরকার, এখন এনবিআর দুদক স্বাধীনভাবে কাজ করবে, এটা সাধারণ মানুষের একটা প্রত্যাশা কিংবা তাদের মাঝে এরকম একটি ধারণা রয়েছে, কিন্তু মানে এটাকে আসলে এই ব্যবস্থাপনাটা টেকসই করা সম্ভব কিনা, যেটি পরবর্তীতেও এইভাবে চলবে, সেটি সুযোগ আছে কিনা? আন্তরিক হলে ব্যবস্থাপনা টেকসই করা সম্ভব, এবং এই সরকারই পারবে। কারণ পলিটিক্যাল সরকারে নানা ধরনের সীমাবদ্ধতা থাকে, এটি কিন্তু অস্বীকার করার উপায় নেই। তাদের ধরেন নানা ধরনের কানেকশন থাকে, অনেকের কথা শুনতে হয়। যেমন ধরুন আমি একটু উদাহরণ দিই, যে আমাদের বেসিক ব্যাংক একটি ভালো ব্যাংক ছিল, বাংলাদেশের লাভজনক ব্যাংক। সেই ব্যাংকের চেয়ারম্যান আওয়ামী লীগ কর্তৃক একজন ব্যক্তি ছিলেন। এই কথাটা আমি টকশোতে বহুবার বলেছি। তার বিরুদ্ধে ব্যাংকটিকে শেষ করে দিয়েছেন হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে। তখন পার্লামেন্টের তৎকালীন অর্থমন্ত্রী মিস্টার আবুল মাল আব্দুল মুহিত, তিনি 5 বার বলেছেন যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না, নিতে হবে, কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। যখন অর্থমন্ত্রী ব্যবস্থা নিতে বলেন, যখন ব্যবস্থা নেওয়া হয় না, এর অর্থ কি? তার ক্ষমতার উৎস কোথায়? সুতরাং বড় পৃষ্ঠপোষকতা তার ছিল। বাট এখন যে সরকারটি আছে, আমি মনে করি এই সরকার যদি আন্তরিক হয়, যদি তারা আন্তরিক, আমি মনে করি তারা এই যে ক্ষতগুলো সৃষ্টি হয়েছে, একটু আগে সিদ্দিক ভাই বলেছেন যে আমাদের যে প্রতিষ্ঠানগুলো তো সব শেষ করে দেওয়া হয়েছে, বিচার বিভাগ, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এই দুর্নীতি, দুদকের নাম হয়েছিল একসময় দুদকের নাম হয়েছিল বিএনপি দমন কমিটি। একসময় বিদক বলতো যে বিএনপি দমন কমিটি, বিএনপি ব্যবসায়ীদের ধরে চুন্ডুপুটি ব্যবসায়ীদের নানাভাবে হয়রানি করছে। এবং এখন যিনি এই অন্তর্বর্তী সরকার প্রধান, তার তো দুদককে যে তাকে কত ঝামেলা করেছে আমরা কিন্তু জানি। বাট এখন কিন্তু এরকম না। আমি চাই যে প্রকৃত দুর্নীতিবাজ যে বা যারা দুর্নীতি করে থাকেন তাদেরকে চিহ্নিত করে, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখন সরকার যতটা আন্তরিকতা রয়েছে, তা ইচ্ছে করলে সেটি পারবে। পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে কিন্তু এটি কঠিন হয়ে যায়। সুতরাং এই প্রতিষ্ঠানগুলো ঠিক করে দিতে হবে। এখানে যারা আমরা দলীয় লোকজন নিয়োগ না দিই, নিরপেক্ষ লোক যারা দেশের কর্মচারী, তারা কোনো রাজনৈতিক দলের কর্মচারী না, রাষ্ট্রের কর্মচারী হয়, এরকম লোকদের নিয়োগ দিয়ে বা এরকম লোকদের পদায়ন করে এগুলো ভালো করার সুযোগ আছে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ। আপনারা দুজনেই সদিচ্ছার কথা বলেছেন। সদিচ্ছা থাকলে পাচার হওয়া অর্থ ফিরে আসে কিনা সেটি নিয়ে আমরা একটা বিরতির পরে এসে আপনাদের দুজনের সাথে কথা বলবো। আমরা সংবাদ সম্প্রসারণে ফিরবো কিছুক্ষণের মধ্যে। ফিরে এসেছি সংবাদ সম্প্রসারণে। ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান আছেন আমাদের সাথে। আলোচনার প্রায় শেষ দিকে আজকে আমরা দেখেছি যে বিএনপি নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত। তিনি গণতন্ত্র পুনরুদ্ধার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করা সহ পাচার হওয়া অর্থ ফেরাতে সহায়তা করবে, এরকম একটি আশ্বাস তারা দিয়েছে। জনাব ইলিয়াস খান, পাচার হওয়া অর্থ ফেরত আসাটা আসলে কতখানি চ্যালেঞ্জ? আমরা কালকে ব্রিটিশ হাই কমিশনারকেও একই আহ্বান জানিয়েছেন, আমাদের প্রধান উপদেষ্টা সারা কুককেও, এবং তিনি আশ্বাস দিয়েছেন। জি, তিনি এটি আসলে আমরা আশাবাদী হতে পারি। বিশেষ করে এই সরকারের যিনি প্রধান, আমরা জানি যে সারা বিশ্বব্যাপী তার একটি পরিচিতি রয়েছে। এবং আমরা এই অনুষ্ঠান যা শুনছি অনেকেই জানি যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের অনেক দেশ আমাদের নামও শোনে না, বাংলাদেশের নাম, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, অধ্যাপক মোহাম্মদ ইউনূস, তার নাম কিন্তু সবাই শুনেছে। এবং তিনি সারা বিশ্বে একজন পরিচিত মানুষ, এবং সব জায়গায় তার নানা আন্তর্জাতিক সংস্থায় তার যোগাযোগ রয়েছে, তার কানেকশন রয়েছে। সুতরাং তিনি আন্তরিক হলে পারবেন। আমরা জানি যে 11 লক্ষ কোটি টাকা হিসাবে পাচার হয়েছে, হিসাব অনুযায়ী। কিন্তু এটা বড় অঙ্কের টাকা। এবং সুইজারল্যান্ডে
যদিও তারা এখন অনেক যে ক্ষেত্র চেঞ্জ করেছে, অন্য অন্য দেশেও রাখে, যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর। বাংলাদেশের টাকা অফশোর নিয়ে মালয়েশিয়া, কোম্পানিগুলোতে বিনিয়োগ হয়, বিভিন্ন দেশে স্থাবর অস্থাবর সেটি সম্পত্তি কেনা হয়। হয়। জি, এই কানাডায় আছে, এই একজন মন্ত্রী 250 বাড়ি ব্রিটেনে, এটা চিন্তা করা যায়? বাট এই রাষ্ট্রে সেটি হয়েছে বা হচ্ছে, কিন্তু কোনো শাস্তি হয়নি। এই যে দেখুন, যে মন্ত্রী ধরা হয়, তাদের পাওয়া না গেলেও বাসায় কিন্তু প্রচুর অর্থ পাওয়া যাচ্ছে। এরকম তো, যেমন একজন আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা আমির হোসেন আমু সাহেব, তার বাসায় কিন্তু 5 কোটি টাকা পাওয়া গেছে। এটি এটি ভাবা যায়, এবং মাটির নিচে ছিল না। যাই হোক, আমি যেটা বলতে চাই, আপনি যে প্রশ্নটি করেছেন, আমি ধারণা করি যদি সরকার আন্তরিক হয়, যদি কি সরকার আন্তরিক, আই থিঙ্ক, এবং তারা টাকা অন্তত সব না পারলেও অনেক একটা বড় অংশ উদ্ধার করতে পারবে। কারণ এই অর্থগুলো যেভাবে পাচার হয়েছে, এটাতে কোনো বৈধ কোনো রাস্তা নাই, তো বৈধভাবে বিদেশে টাকা পাঠাতে পারেন, সেই সুযোগ নেই বাংলাদেশ থেকে পাঠানো। সুতরাং সরকার আন্তরিক হলে এবং সারা বিশ্বের প্রতি যেটা আপিল জানে কোন কোন দেশে টাকা আছে, এবং এটা কিন্তু বোঝা যায় যে কোথায় কোথায় মোটামুটি টাকা আছে। সিঙ্গাপুর, আমেরিকা, কানাডা, সুইজারল্যান্ড আপনি বললেন, এরকম তো দেশে দেশে, মালয়েশিয়া, যদি সরকার আন্তরিক হয়, টাকা উদ্ধার করতে পারবে, এবং জাতির জন্য এটি একটি বিরাট স্বস্তি। কারণ একটি পাচারকারীদের জন্য এটি লেসন, ইচ্ছে করলে টাকা পাচার করা যায় না বা করা উচিত নয়। জি। সেটি আমরা আশা করতে পারি যে টাকা ফেরত আসবে। অনেক ধন্যবাদ ইলিয়াস খান। ডক্টর সিদ্দিকুর রহমান খান, আপনিও তাই মনে করেন কি না, যেটি শুধু সদিচ্ছা আন্তরিকতা থাকলে হবে? কারণ এটি অনেক কারিগরি অনেকগুলো দিক রয়েছে। যে দেশে পাচার হয়েছে সেই দেশের সাথে এক ধরনের এগ্রিমেন্টের বিষয় রয়েছে, মানে সেইটি তো আসলে একটা বড় চ্যালেঞ্জ। জি, আপনি যেটি বলেছেন আপনার সাথে আমি একমত। আমাদের বাংলাদেশ থেকে যে বিপুল পরিমাণ অর্থ, সংখ্যাটা, যে পরিমাণটা ইলিয়াস ভাই বললেন যে 11 লক্ষ কোটি টাকা, কেউ বলেন যে আরেকটু বেশি হতে পারে। যাই হোক, টাকার অঙ্কটা যে একটা বিশাল, তাতে কোনো সন্দেহ নেই। এবং এই অর্থ পাচারের তালিকায় রাজনীতিবিদ থেকে শুরু করে সরকারি আমলা, নানা শ্রেণী পেশার মানুষ, কিন্তু ব্যবসায়ী, তারা যুক্ত ছিলেন, এবং নানা পন্থায় তারা এই অর্থ দেশ থেকে পাচার করেছেন, লোপাট করেছেন। এখন আপনি দেখেন যে এই অর্থ পাচারের বা পাচারকৃত অর্থ উদ্ধারের জন্য যে আমাদের বিগত আমাদের যে ক্ষমতাচ্যুত সরকার, তারা কিন্তু অনেকবার কথা বলেছেন। এবং আপনার মনে আছে 2022-23 অর্থ বছরে আমাদের যে বাজেট যখন দেওয়া হয়, সেখানে 7% কর দিয়ে বিদেশ থেকে পাচারকৃত অর্থ দেশে আনার একটা সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু কেউ এই সুযোগ গ্রহণ করেননি। কেননা কেউ নিজেকে এই পাচারকারী তালিকায় নিজেকে অন্তর্ভুক্ত করার এইটি করবেন সেটা প্রত্যাশিত ছিল না। তো এখন একটু আগে আপনি যেটি বললেন যে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, এটা অনেক টেকনিক্যাল, আপনাদের প্রবলেম আছে, অনেক জটিলতা আছে, এবং এগুলো ক্ষেত্র বিশেষে অনেক দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তবে আমি যেটি ইলিয়াস ভাইয়ের মতো বলতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ব্যক্তিগত, তার যে ক্যারিশমা, তার যে পরিচিতি, তার যে আন্তঃবৈশ্বিক, তার যে মানে সম্পর্ক, এবং টাকা পাচারের জন্য ক্ষেত্রগুলোর ক্ষেত্রে ইনি কতগুলো বলছেন। একটা নতুন হাব তৈরি হয়েছে, সেটি হলো দুবাই। জি, দুবাইও কিন্তু আমাদের দেশ থেকে প্রচুর টাকা মানে এখন এখান থেকে পাচার হয়েছে। তো আমরা যেটা মনে করতে পারি যে সরকার কতটুকু পারবেন সেটা জানি না, কিন্তু সরকারের আন্তরিকতা আছে। এবং ইতিমধ্যে আপনারা গতকাল ব্রিটিশ হাই কমিশনার এবং আজকে যে সুইজারল্যান্ডের যে রাষ্ট্রদূত, সেখানে বিএনপির সাথে একটা প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন, সেখানে পাচারকৃত অর্থ স্পেসিফিক্যালি তারা বলেছেন যে উদ্ধারে বাংলাদেশ সরকারকে সহায়তা করবেন, তারা বাংলাদেশকে সহায়তা করবেন। আমরা এটার উপর আস্থা রাখতে চাই, এবং আমি মনে করি বাংলাদেশের অর্থনীতি যে একটা চরম সংকটের মধ্যে আছে, আমাদের রিজার্ভের পরিমাণ আমরা সকলেই জানি যে কোথায় গিয়েছে, দাঁড়িয়েছে। তাছাড়া এই যে গণ অভ্যুত্থান হয়েছে, সেখানেও কিন্তু আমাদের অর্থনীতির উপর একটা বাড়তি চাপ তৈরি হয়েছে। তবে আশার ব্যাপার হচ্ছে যে ইতিমধ্যে রেমিটেন্স সহ বাংলাদেশের অর্থ প্রবাহের, বৈদেশিক মুদ্রা প্রবাহের একটা ক্ষেত্র কিন্তু উন্মুক্ত হয়েছে। এর সাথে যদি আমাদের এই পাচারকৃত অর্থ উদ্ধারে যদি সরকার সফল হয়, জি। আমরা ইলিয়াস ভাই যেটা বলছেন যে হয়তো যেহেতু দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার সেই দীর্ঘমেয়াদী অবস্থানের সুযোগ তারা পাবেন কিনা। কিন্তু কিন্তু মানে মানে এই পদক্ষেপটি নেওয়া এবং সেটির একটি টেকসই ব্যবস্থাপনা তৈরি করার নিশ্চয়ই তারা। তাহলে পরবর্তী সরকার এসে সেটাকে কাজে লাগিয়ে জি, হয়তো এই পাচারকারী, এবং এটা আনা খুব জরুরি। এবং তার চেয়েও বড় যেটা আমি মনে করি, পাচারের যে প্রক্রিয়াগুলো,
ভবিষ্যতে যেন কেউ সেই প্রক্রিয়াগুলোতে অর্থ পাচার না করতে পারে, সেইখানে আমাদের একটা নজরদারি সেইটি নিয়ন্ত্রণ করা অনেক বেশি জরুরি, যেটি সেটাও বুঝতে পারছি এখনো আপনার। জরুরি। অনেক ধন্যবাদ ডক্টর সিদ্দিকুর রহমান খান, ধন্যবাদ ইলিয়াস খান, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাতে চাই যারা এতক্ষণ সাথে ছিলেন। এই ছিল আমাদের আজকের সংবাদ সম্প্রসারণে। থাকুন ডিবিসি নিউজের সাথে।